আপাতদৃষ্টিতে এই নরম আলোর সাধারণ অগ্নিস্ফুলিঙ্গ মনে হতে পারে, কিন্তু এর পেছনের পদার্থবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন। এই মায়াবী আলোর পেছনের বৈজ্ঞানিক বাস্তবতা এতটাই জটিল ও নিখুঁত যে তা আধুনিক মানব প্রযুক্তিকে অনায়াসেই হার মানায় এবং প্রকৃতির রহস্যের নতুন দিক উন্মোচন করে। আমরা প্রযুক্তির মাধ্যমে যেভাবে আলো তৈরি করি, জোনাকিও ঠিক সেভাবেই আলো তৈরি করলে তা পতঙ্গটির জন্য তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতো। কারণ আমাদের আলো উৎপাদন প্রক্রিয়া প্রচণ্ড তাপ সৃষ্টি করে। জীবন্ত প্রাণীর টিস্যুর ভেতর দিয়ে বৈদ্যুতিক শক্তি সঞ্চালন করা হলে তার স্নায়ুতন্ত্র মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। একদিকে রয়েছে মানুষের তৈরি ইনক্যান্ডেসেন্ট বা ভাস্বর বাল্ব। ঐতিহাসিকভাবেই এই পদ্ধতিটি প্রচণ্ড অপচয়কারী। এই পদ্ধতিতে রোধকের ভেতর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ প্রবাহিত করায় আলোর চেয়ে তাপ বেশি উৎপন্ন হয়। অন্যদিকে রয়েছে জোনাকির অসাধারণ বায়োলিউমিনেসেন্স। এর কার্যক্ষমতা বিবর্তনের ধারায় এমন নিখুঁত পর্যায়ে পৌঁছেছে যেখানে তাপের অপচয় একেবারেই শূন্য। আমাদের প্রযুক্তিতে আলো তৈরিতে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেখানে জোনাকির উৎপাদিত আলো হলো একদম শীতল আলো, যা কোনো ক্ষতিকর তাপ ছাড়াই চারপাশ আলোকিত করে। ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সাধারণ বাল্বগুলো শক্তির প্রায় ৯০% ইনফ্রারেড তাপ হিসাবে বাতাসে ছড়িয়ে অপচয় করে। শক্তির মাত্র ১০% শেষ পর্যন্ত দৃশ্যমান আলোতে রূপান্তরিত হয়। তাপগতিবিদ্যার এই নির্মম বাস্তবতাকে মাত্র ৫০ মিলিগ্রাম ওজনের জোনাকির ক্ষুদ্র শরীরের ক্ষেত্রে কল্পনা করে দেখুন। জীবন্ত শরীরে ৯০% তাপ উৎপন্নকারী রিয়াকশন চালানো হলে বিপুল তাপ পতঙ্গটির ভেতরের সমস্ত জলীয় অংশকে ফুটিয়ে তুলবে, প্রাণীটিকে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ বাষ্পীভূত করে দেবে। বুঝতেই পারছেন মানব প্রযুক্তি জোনাকির শরীরে খাটাতে গেলে পরিণতি কতটা ভয়াবহ হতো। ৪৫ ডিগ্রি সেলসিয়াস, এই সংখ্যাটা জোনাকির জন্য অত্যন্ত কঠোর একটি তাপীয় সীমানা। শরীরের তাপমাত্রা এই সীমায় পৌঁছালে শরীরে প্রোটিনগুলো নির্দিষ্ট আকার হারিয়ে কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। বিজ্ঞানের ভাষায় একে প্রোটিনের ডিন্যাচুরেশন বলে। জোনাকির আলো তৈরির মূল চালিকা শক্তি হল লুসিফারেজ এনজাইম, যা মূলত এক প্রকার প্রোটিন। ইঞ্জিনের পার্টস গলে গেলে যেমন পুরো ইঞ্জিন ধ্বংস হয়, ঠিক তেমনি তাপমাত্রা বাড়লে এই লুসিফারেজ এনজাইমটিও গলে গঠন হারায়। সামান্যতম তাপমাত্রা বৃদ্ধিতে ভেতরের প্রোটিন নষ্ট হয়ে প্রাণীটি ভেতর থেকে সেদ্ধ হয়ে মারা পড়বে। গাণিতিক হিসাবগুলো বিশ্লেষণ করলে এই মেকানিজমের মহিমা আরও পরিষ্কার হবে। জোনাকি যদি সাধারণ বাল্বের মতো মাত্র ১০% কার্যক্ষমতায় কাজ করত, তবে কি হতো? ১ সেকেন্ডের ভগ্নাংশের, ধরুন ০.৩ সেকেন্ডের ছোট্ট ঝলকেও এর আসল নির্গমনের চেয়ে প্রায় ৮০,০০০ গুণ বেশি তাপ উৎপন্ন হতো। মাইক্রোস্কোপিক জৈবিক শরীরে এত বিপুল তাপ নিয়ন্ত্রণ করা তাপগতিবিদ্যার নিয়মে একেবারেই অসম্ভব। এই বিপুল তাপের লোড নেওয়ার ক্ষমতা পতঙ্গটির নেই, অথচ এরা ঘন্টার পর ঘন্টা সম্পূর্ণ নিরাপদে বিন্দুমাত্র উত্তপ্ত না হয়ে চমৎকারভাবে আলো ছড়ায়। জোনাকির আলো নির্গমনের বর্ণালী বিশ্লেষণ করলে অসাধারণ একটি বিষয় দেখা যায়। দৃশ্যমান সবুজ আলোর রেঞ্জে ঠিক ৫৫০ ন্যানোমিটারে অত্যন্ত বিশাল চূড়া তৈরি হয়। এরপর আলোর তরঙ্গ দৈর্ঘ্য ঠিক ৭০০ ন্যানোমিটারে পৌঁছালে নির্গমন খাড়াভাবে শূন্যের কোঠায় নেমে আসে। শক্তির এই আকস্মিক পতন প্রমাণ করে যে এখান থেকে কোনো ইনফ্রারেড তাপ নির্গত হচ্ছে না। বিজ্ঞানীরা এই বর্ণালী পতনকেই শীতল আলোর চূড়ান্ত গাণিতিক প্রমাণ হিসাবে বিবেচনা করেন। এই নিখুঁত বর্ণালী নিশ্চিত করে যে প্রাণীটির শরীরে বিন্দুমাত্র তাপমাত্রার বৃদ্ধি ঘটছে না। জোনাকির পেটের ষষ্ঠ এবং সপ্তম খণ্ডটি স্বয়ংক্রিয় আলোর কারখানার মতো কাজ করে। এখানে ফোটোসাইট নামের বিশেষ কোষগুলো গোলাপের পাপড়ির মতো নিখুঁত জ্যামিতিক বিন্যাসে সাজানো থাকে। এই অসাধারণ বিন্যাস অত্যন্ত জরুরি, কারণ কোষগুলো কেন্দ্রীয় শ্বাসনালীর চারপাশে ঘনভাবে যুক্ত থাকে। কেন্দ্রীয় শ্বাসনালীটি পাইপের মতো কাজ করে এবং পরিবেশ থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে প্রতিটি মাইক্রোস্কোপিক পারক্সিজম চেম্বারে নিখুঁতভাবে পৌঁছে দেয়। এই পারক্সিজম চেম্বারগুলোতেই মূলত কোনো তাপীয় উত্তেজনা ছাড়াই আলো উৎপাদনের জাদুকরী প্রক্রিয়াটি সম্পন্ন হয়। পেছনে অবস্থান করে ইউরেট ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ বায়োলজিক্যাল আয়না। এই ক্রিস্টালগুলো মাইক্রোস্কোপিক জৈবিক দর্পণ হিসেবে কাজ করে, যা অত্যন্ত নিখুঁত কোণে বসানো থাকে। স্ফটিকগুলো বিক্ষিপ্ত ফোটন কণাগুলোকে পুনরায় বাইরের দিকে প্রতিফলিত করে আলোর উজ্জ্বলতা প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেয়। শরীরের ভেতরে আলো তৈরি করা যতটা কঠিন, নিরাপদে বাইরে বের করে আনা তার চেয়েও বড় সমস্যা।
এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ধারণাটি প্রাসঙ্গিক। বিষয়টি এমন যেন কেউ পানির নিচে আটকা পড়ে উপরের পৃষ্ঠের দিকে তাকিয়ে আছে, কিন্তু আলো পানির পৃষ্ঠ ভেদ করে বাতাসে না বেরিয়ে পানির ভেতরেই ফিরে আসছে। জোনাকির ভেতরের টিস্যুর প্রতিসরাঙ্ক অনেক বেশি হওয়ায় উৎপন্ন আলো বাইরের খোলস থেকে পুনরায় শরীরের ভেতরেই শোষিত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। এই বিশাল ভৌত বাধা অতিক্রম করা জোনাকির জন্য অপরিহার্য চ্যালেঞ্জ। জোনাকির এক্সোস্কেলেটন বা বাইরের খোলস এই প্রতিফলনের সমস্যার অভাবনীয় সমাধান নিয়ে আসে। অণুবীক্ষণ যন্ত্রে দেখলে বোঝা যায় এর বাইরের অংশটি অসম ছাদের টালির মতো বিশেষ ধরনের ন্যানোস্ট্রাকচার দিয়ে গঠিত। বিবর্তনের ধারায় তৈরি হওয়া এই অসম টেক্সচারটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়মটিকে পুরোপুরি ভেঙে দেয়। এটি আলোকে আটকে না রেখে বরং নিখুঁত একমুখী লণ্ঠনের মতো কাজ করে। এই সূক্ষ্ম ভৌত কাঠামোর কারণে ভেতরে উৎপন্ন ফোটনের প্রায় ৯০% কোনো বাধা ছাড়াই বাইরের বাতাসে বেরিয়ে আসতে পারে, যা প্রাণীটিকে অনাকাঙ্ক্ষিত শক্তি শোষণ থেকে রক্ষা করে। ঠিক এর পরপরই শুরু হয় অত্যন্ত দ্রুতগতির কোয়ান্টাম সিকোয়েন্স। পুরো প্রক্রিয়াটি রাসায়নিক সুইচের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্রথমে নাইট্রিক অক্সাইড সুইচের মতো কাজ করে মাইটোকন্ড্রিয়ার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস সাময়িকভাবে বন্ধ করে দেয়। মাইটোকন্ড্রিয়া বন্ধ হওয়ার সাথে সাথে প্রচণ্ড ধাক্কায় বিপুল পরিমাণ বিশুদ্ধ অক্সিজেন পারক্সিজম চেম্বারের ভেতরে প্রবেশ করার সুযোগ পায়। অক্সিজেনের স্রোত আগে থেকে প্রস্তুত থাকা আণবিক কমপ্লেক্সে ধাক্কা মারে, যার ফলে দ্রুত ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ইলেকট্রন স্থানান্তরের ধারাবাহিকতায় একেবারে শেষ পর্যায়ে ঘটে এক বিস্ফোরক থার্মোলাইসিস, যা শেষ পর্যন্ত ফোটন কণাকে মুক্ত করে দেয়। থার্মোলাইসিসের সময়ে আণবিক স্তরে শক্তির এক অভাবনীয় ধস ঘটে। ইলেকট্রনের দ্রুত লাফের কারণে প্রথমে একটি র্যাডিক্যাল আয়নিক জোড় তৈরি হয়। এই উচ্চ শক্তির অবস্থাটি অত্যন্ত অস্থিতিশীল 1,2 ডাইঅক্সেটানন রিং গঠন করে। বোঝার সুবিধার্থে রিংটিকে শক্তভাবে প্যাঁচানো স্প্রিংয়ের সাথে তুলনা করতে পারেন। স্প্রিংটি তার ভেতরের প্রবল চাপ খুব একটা বেশি সময় ধরে রাখতে পারে না। মুহূর্তের মধ্যে রিংটি সজোরে ভেঙে পড়ে এবং বিস্ফোরিত হয়ে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। ফলে অক্সিলোসিফেরিন অণুটি চরম উত্তেজিত অবস্থায় পৌঁছায় এবং এই বিস্ফোরণটি তাপ উৎপন্নকারী পথগুলোকে পাশ কাটিয়ে বিশুদ্ধ আলোর বিকিরণ ঘটায়। রাসায়নিক প্রক্রিয়ার শেষে নির্গত আলোর রঙটি রিয়েল টাইম ডায়াগনস্টিক সূচক হিসেবে কাজ করে। নির্গত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য নির্ধারিত হয় অক্সিলোসিফেরিন অণুর অবস্থার ওপর। অণুটি সুস্থ প্ল্যানার অ্যানোলেট অবস্থায় থাকলে এটি ৫৫০ ন্যানোমিটারে সবুজ আলো ছড়ায়, যা প্রমাণ করে সিস্টেমের কার্যক্ষমতা ১০০%। কোনো কারণে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বা পিএইচের পরিবর্তন ঘটলে অণুটি কীটরূপে পরিবর্তিত হয়। তখন আলো ৬১০ ন্যানোমিটারে নেমে লাল রঙের হয়ে যায়। এই লাল আলো মূলত বায়োলজিক্যাল অ্যালার্ম বেল, যা সতর্ক করে যে ভেতরের প্রক্রিয়াটি অতিরিক্ত গরম হচ্ছে। এটি জোনাকির অত্যাবশ্যকীয় সার্ভাইভাল মেকানিজম। রাতের অন্ধকারে প্রাণীটিকে মিটমিট করে জ্বলতে দেখলে আমরা অবিশ্বাস্য বায়োলজিক্যাল মেকানিজমের চূড়ান্ত ফলাফল লক্ষ্য করি। রাসায়নিক শক্তিকে সরাসরি আলোতে রূপান্তর করার এই প্রক্রিয়াটি পদার্থবিজ্ঞানের তাত্ত্বিক সীমার শেষ প্রান্তে কাজ করে। প্রকৃতি এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে যা মানব গবেষণাগারকেও অনায়াসে পরাজিত করে। জোনাকি কেবল পোকা নয়, এটি শক্তির অপচয় রোধ করার নিখুঁত মাস্টার। এটি কোল্ড লাইটের এমন মাইক্রোস্কোপিক ইঞ্জিন যা মানুষের তাপীয় প্রকৌশলের সীমাবদ্ধতার অনেক ঊর্ধ্বে কাজ করে।